আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাল সবুজ দাগানো বইয়ের ক্লাসে। তো আমরা এতদিন ফিজিক্স ফার্স্ট পেপারের দাগানো চ্যাপ্টার গুলা পড়ে ফেলছি। তো এখন আমরা শুরু করবো ফিজিক্স সেকেন্ড পেপারের দাগানো বইয়ের পড়াটা। তো এখন আসলে দেখো, আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যা, ঠিক না? তাহলে এই যে তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যার মধ্যে আমাদের প্রথমে দেখো, আমরা তাপমাত্রা পরিমাপের নীতি হেডলাইনে নিচে দাগানো লাইন পাচ্ছি। এখানে আসলে এই লাইন থেকে আমাদের কোশ্চেন আসলে কিভাবে আসতে পারে? তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। এখান থেকে আসতে পারে যেরকম বস্তুর তাপীয় অবস্থা নিচের কোনটি। অপশনে থাকতে পারে তাপমাত্রা, এন্ট্রপি, হাবিজাবি, এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে এইভাবে আমাদের কোশ্চেনটা এখানে এখানে যদি আসে তাহলে আমাদের এখান থেকে এইভাবে আসতে পারে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা গেল। এরপরে আসো আমাদের নেক্সট যেটা, এখানে দেখো আমাদের বলা আছে এইখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন হচ্ছে উষ্ণতাবৃত্তি পদার্থ নিয়ে। উষ্ণতাবৃত্তি পদার্থ আর উষ্ণতাবৃত্তি ধর্ম, এই রিলেটেড কথাবার্তাগুলো যেরকম আমাদের উষ্ণতাবৃত্তি পদার্থের ক্ষেত্রে আমাদের দেখা যায় যেরকম এখানে কোশ্চেন আছে। উষ্ণতাবৃত্তি ধর্মের ক্ষেত্রে পারদ থার্মোমিটারে পারদের প্রসারণ হলো উষ্ণতামিতি ধর্ম, আর পারদ হলো উষ্ণতামিতিক পদার্থ। তাহলে এইখানে কোশ্চেন করবে যেরকম পারদ থার্মোমিটারে উষ্ণতামিতি ধর্ম কোনটি, ঠিক আছে? সেইখান থেকে কোশ্চেন হতে পারে। অথবা এইরকম ভাবেই আমাদের বিভিন্ন যে থার্মোমিটার আছে আমরা পরবর্তীতে পড়বো, প্লাটিনাম থার্মোমিটার, প্লাটিনামের রোধ, এই জিনিসগুলো আমাদের উষ্ণতামিতি ধর্ম হিসেবে কাজ করে। তো এই উষ্ণতামিতি ধর্ম কোনটি, এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে আমাদের কোশ্চেন আসতে পারে তাপীয় সমতা বা তাপগতিবিদ্যার সূত্র থেকে। তাপগতিবিদ্যার সূত্র থেকে মূলত যে কোশ্চেন গুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই আর সেটার প্রয়োগটা কোথায়, এই জিনিসগুলা। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই যে শূন্যতম সূত্রটা আছে এই সূত্রের উপর ভিত্তি করে কি তৈরি করা হয়েছে, এইভাবে কোশ্চেন আসতে পারে নিচের এই লাইন থেকে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর ভিত্তি করে কোনটি তৈরি করা হয়েছে, থার্মোমিটার তৈরি করা হয়েছে। এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে এখান থেকে। এরপরে আসলে তাপমাত্রা ধারণা। তাপমাত্রা ধারণার থেকে সংজ্ঞা থেকে আমার আসলে ওরকম কিছু আসে না, আমাদের আসলে এখান থেকে আসতে পারে এই যে নিচে, যে প্লাটিনাম রোধ থার্মোমিটারে প্লাটিনামের রোধ, তারপরে আমাদের এই যে উষ্ণতামিতি ধর্ম হিসেবে কাজ করতেছে প্লাটিনাম রোধ, তারপরে থার্মোকাপল, থার্মোমিটার দুটি ধাতব পদার্থের যুগল বোঝায় ব্যবহার করা হয়। এরপরে এদের ক্ষেত্রে তাপীয় তড়িৎচালক শক্তি হচ্ছে তাদের উষ্ণতামিতি ধর্ম, ঠিক আছে? এই জিনিসগুলো আসে যে থার্মোকাপলে উষ্ণতামিতি ধর্ম কোনটি, প্লাটিনাম থার্মোমিটারে তাদের ক্ষেত্রে আহ, উষ্ণতাবৃদ্ধি ধর্ম কোনটি, এই যে তড়িৎ রোধ। এরপরে এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বিকিরণ পাইরোমিটার। এখানে কোন ধর্মটাকে কাজে লাগানো হয়? এখানে কাজে লাগানো হয় বিকিরণ ধর্মটাকে। তাহলে এইখান থেকে কোশ্চেন আসতে পারে এইভাবে। এরপর আমাদের আসতে পারে যে এখান থেকে এই কাজে লাগায় এটা কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরিমাপ করা যায়, এটা দিয়ে 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বের তাপমাত্রা পরিমাপ করা হয়। এখানে 500 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিতে পারে 500 কেলভিন। তো এইখানে এইভাবেই প্যাচ লাগাই দিবে, এইটা আমাদের বুঝতে হবে। তো এটা দিয়ে, অথবা কোয়েশ্চেন আসতে পারে বিকিরণ প্যারামিটার দিয়ে কিসের তাপমাত্রা নির্ণয় করা হয়, এটা দিয়ে সূর্যের তাপমাত্রা নির্ণয় করা যায়। আবার কোয়েশ্চেন আসতে পারে সূর্যের তাপমাত্রা নির্ণয় করা হয় কোন থার্মোমিটার দিয়ে। তো আমাদের কখন কোয়েশ্চেন আসবে, অপশনে অ্যান্সার আসবে বিকিরণ পাইরোমিটার, ঠিক আছে? এইভাবে আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এবার আসো আমাদের তাপগতিবিদ্যার বিভিন্ন ধরনের স্কেল। আমাদের তাপগতিবিদ্যার স্কেলের কথা যখন বলবে, আমাদের এই যে আন্তর্জাতিক স্কেল গুলো আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তোমাদেরকে ক্লাসে আমরা আরো দুইটা র্যাঙ্কিং আর রোমান নিয়েও পড়ানো হয়েছিল। তো এই জিনিসগুলা থেকে কোশ্চেন আসবে কি, এই যে আমাদের দেখতে পাচ্ছ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার থেকে সুন্দর করে ম্যাথ চলে আসতে পারে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমাদের সুন্দর করে ম্যাথ চলে আসতে পারে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এত হলে ওই তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে কত প্রদর্শন করবে, এইভাবে আসতে পারে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় লাগবে। এরপর সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ইজি কোশ্চেন হয়ে যায় বেশি, যে বরফ বিন্দুর তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আবার স্টিম বিন্দুর তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে বলা যেতে পারে। এভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বলতে পারে বরফ ডিগ্রি তাপমাত্রা কত, 32 ডিগ্রি ফারেনহাইট। স্টিম বিন্দুর তাপমাত্রা কত, 212 ডিগ্রি ফারেনহাইট। এভাবে আমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে।
এবার আসো, আমাদের ফারেনহাইট স্কেলে যেহেতু মেডিকেলের পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, আমাদের এই মেডিকেলেও কিছু টার্ম খুব ভালোভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিতে হবে। যেরকম থার্মোমিটার, আমাদের মানবদেহের তাপমাত্রা নির্ণয় করা হয়, কত থেকে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নির্ণয় করতে পারে, সেটার জন্য আমাদের পরীক্ষায় আসতে পারে 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নির্ণয় করতে পারে। এটা ডাক্তারদের ইউজ করা হয় বা ক্লিনিক্যাল ইউজে ব্যবহার করা হয় বলে এটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। এইভাবে কোশ্চেন আসতে পারে যে ক্লিনিক্যাল থার্মোমিটারে কত তাপমাত্রা পরিমাপ করা যায়, ঠিক আছে। অথবা এটা আরেক নাম হচ্ছে চরম থার্মোমিটার। এইভাবে কোশ্চেন আসতে পারে যে আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটারের আরেক নাম কোন, কি, এইভাবে কোশ্চেন আসতে পারে। এরপর এখান থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পানির ত্রৈধবিন্দু। তো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত সেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, এর আগেও আসছে দেখছো, ইম্পর্টেন্ট। ওই ত্রৈধবিন্দুর তাপমাত্রা আমরা জানতে পারলাম, এখান থেকে কোয়েশ্চেন এইভাবে আসতে পারে। তো এই যে আমাদের তাপমাত্রার ত্রৈধবিন্দু রিলেটেড জিনিসপত্র আমাদের পড়ে ফেললাম, এখান থেকে এই জিনিসটা আমাদের লাগতে পারে। এরপরে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেলের কিছু স্থির বিন্দু, এগুলোর থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট কি, পানির ক্ষেত্রে পানিরটা যেটা আমরা জানি। আর পারদ যেহেতু থার্মোমিটার ইউজ করা হচ্ছে, পারদটা তুমি দেখে রাখতে পারো। হাইয়েস্ট অক্সিজেনটা তুমি দেখতে পারো এক্সট্রা যদি পড়তে চাও, তাহলে এইখান থেকে কোশ্চেন আসতে পারে যে পানির ক্ষেত্রে আমাদের স্থির বিন্দু তাপমাত্রাটা কত, ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা কত, এইভাবে আসতে পারে। বা অক্সিজেনের ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, অথবা পারদের ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, এইভাবে আমাদের কোশ্চেন গুলা আসতে পারে, ঠিক আছে। এরপরে আসো, এই যে আমি একটু আগে তোমাদের যেটা বলতেছিলাম, যে আমাদের এই টাইপের ম্যাথ যে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা এত, তাহলে ফারেনহাইট স্কেলে কত, এইভাবে হইতে আসতে পারে। অথবা আমাদের বলতে পারে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কোন ক্ষেত্রে কত হলে এক সমান হবে। সেটা আমরা ক্লাসে যখন ম্যাথ করছিলাম তখন আমরা জানি 40 ডিগ্রিতে -40 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি ফারেনহাইট দুইটাই একই রকম হয়, ঠিক না? তাহলে এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে এগুলা থেকে, ম্যাথ যদি আসে। এরপরে আসো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কয়েকজন বিজ্ঞানী মিলে প্রমাণ করেন যে কাজ তথা যান্ত্রিক শক্তি হতে তাপ উৎপন্ন হয় এবং তাপ গতিরই একটি রূপ। এখান থেকে কোশ্চেন আসতে পারে কোন এই তাপ কাজ যান্ত্রিক শক্তি থেকে হতে তাপ উৎপন্ন হয় আহ, এবং তাপ গতির একটি রূপ, বা অথবা তাপ গতির একটি রূপ, এটি প্রমাণ করেন কে, এভাবে আসতে পারে। অথবা এটির প্রমাণের সাথে জড়িত নন কে, এভাবে কোশ্চেন আসতে পারে। এই জিনিসগুলো আসার চান্স কম, তারপরেও যদি চলে আসে এই জিনিসটা আমাদের আসতে পারে কাউন্ট রামফোর্ড, হ্যামফ্রে ডেভি, জেমস ফ্রান্সকট, জুল, এখান থেকে আমাদের আসতে পারে। এরপরে আমাদের যে তাপগতীয় সিস্টেম বা হচ্ছে পরিপার্শ্ব, তাপগতীয় স্থানাঙ্ক, এইখান থেকে আমাদের কোশ্চেন আসলে এইখান থেকে এভাবে আসতে পারে যে তাপগতীয় স্থানাঙ্ক বলতে আমরা কোনগুলাকে তাপগতীয় স্থানাঙ্ক বলি, চাপ, আয়তন আর পরম তাপমাত্রাকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। এই জিনিসটা আমাদের আসতে পারে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমাদের এখান থেকে কোশ্চেন, প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে এই যে আমাদের বিজ্ঞানী জুল, সেই সর্বপ্রথম কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তাহলে কে কাজ এবং তাপের মধ্যে সর্বপ্রথম সম্পর্ক স্থাপন করেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে সেই সূত্রটা আসলে কি, গাণিতিক রূপ, সেইটা থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। এই যে এখান থেকে আমাদের গাণিতিক রূপ থেকে কোশ্চেন আসতে পারে। এখানে যে আমাদের যে ব্যবহার করা হয়েছে, এই যেটাকে কি বলা হয় সেটা আমাদের জানতে হবে। এই যেটা হচ্ছে যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা। এখান থেকে কোশ্চেন আসতে পারে তাপের যান্ত্রিক সমতার সমীকরণ কি, জে ইকুয়ালস টু W/Q, তাই না? এইভাবে কোশ্চেন আমাদের আসতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তি নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। এইভাবে কোশ্চেন আসতে পারে যে তাপগতিবিদ্যার কোন সূত্রটি শক্তি নিত্যতা সূত্রের বিশেষ রূপ, এইভাবে আসতে পারে। তারপরে হচ্ছে আমাদের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বিজ্ঞানী ক্লসিয়াস পরবর্তীতে বাকি অংশ এইটাকে আরেকটু মডিফাই করছিল। এই যে সেই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে নতুন করে বিবৃতি করছিল, সেই সেই সূত্রটা কি সেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। যে প্রদত্ত যে তাপটা আছে আমাদের DQ, এটা সমান সমান কি হবে, কিছুটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে মানে DU হবে, প্লাস বাকিটা কাজে পরিণত করবে মানে DW হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের কে দিছিলেন, এই জিনিসটা আমাদের দিছিলেন বিজ্ঞানী ক্লসিয়াস। তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে যে ক্লসিয়াসের বিবৃতিটা কেমন ছিল, এখান থেকে আসতে পারে। এরপর আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য থেকে কোশ্চেন আসতে পারে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে কোনটি মানে সঠিক নয়, বা নিচের কোনটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য, এভাবে কোশ্চেন আসতে পারে আমাদের। যে আমাদের এখানে তাপ কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এইখান থেকে এরকম ভাবে দিতে পারে কাজ ও তাপ একে অপরের সমতুল্য নয়, এরকম হঠাৎ করে দিয়ে দিল, তার মানে ওইটা আমাদের অ্যান্সার হবে না। এই জিনিসগুলো থেকে আমাদের কোশ্চেন দিয়ে দিতে
পারে। ঠিক আছে, এই সব জায়গা থেকে আমাদের একটু প্যাচ লাগায় কোশ্চেন করতে পারে, যেরকম একটু বড় কোশ্চেন করতে পারে। ঠিক আছে, ওই যে একটু আগে বলতেছিলাম যে আমাদের ক্লাসিয়াস যে বিবৃতিটা দিচ্ছে সেটার গাণিতিক রূপটা আমাদের জানতে হবে। তো সেই জিনিসটা থেকে দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্টে এর আগে কোশ্চেন আসছে আমাদের। আর এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় সবসময় আসে, যার কারণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো আমাদের এরপরে কি আছে, শর্ত সমূহ। এই যে আমাদের শর্ত সমূহের ক্ষেত্রে দেখো একটু আগে যেটা আমরা দেখে আসছিলাম, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, সেইখান থেকে যদি আমরা দেখি তাহলে এইখানে শর্ত সমূহ থেকে আমাদের কখন আমাদের কাজ ধনাত্মক হবে, কখন কাজ ঋণাত্মক হবে, সেই অনুযায়ী আমাদের সমীকরণগুলো আসতে পারে। পরীক্ষা ব্যাখ্যাগুলো বলে দিল, যেরকম এই যে এখানে বলা হয়েছে ডি কিউ তখনই ধনাত্মক হবে যখন সিস্টেম তাপ সরবরাহ করা হয়, আবার সিস্টেম তাপ গ্রহণ করে। আর কখন ঋণাত্মক হবে, যখন সিস্টেম তাপ হারাবে। তাহলে এই যে কখন এটা ঋণাত্মক হচ্ছে, কখন ধনাত্মক হচ্ছে, তো কোয়েশ্চেন আসতে পারে সিস্টেম তাপ হারালে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটি, তখন হচ্ছে মাইনাস ডিকিউ চলে আসবে। তাহলে সেইভাবে হচ্ছে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। অথবা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে আমাদের প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটা হবে, এরকম হতে পারে। অথবা আসতে পারে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে আমাদের এই প্রথম সূত্রের গাণিতিক রূপ কি, এইভাবে কোশ্চেন আমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে আহ বুঝতে পারলাম, এখান থেকে আমাদের এইভাবে কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো আমাদের কিভাবে কোশ্চেন আসতে পারে, তাপগতিবিদ্যার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি কোশ্চেন আসতে পারে, আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে সমষ্ণ প্রক্রিয়া যে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণটা কেমন হবে, এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণ সমষ্ণ প্রক্রিয়ায় কিরূপ, এইভাবে আসতে পারে। ডিউ যেহেতু জিরো হয়ে যাচ্ছে, ডি কিউ সমান সমান ডি কিউ ডিডাব্লিউ হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে এই জিনিসটা আমরা পেলাম। এরপরে দেখো আমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট ম্যাথ আসতে পারে। এই যে ছোট ম্যাথ, তাপ কতটুকু বর্জন করলো, তাহলে অভ্যন্তরীণ অন্তস্থ শক্তির পরিবর্তন কতটুকু হইলো সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা ধ্রুব আয়তনে আমাদের কি হয়, ডিভি যদি জিরো হয়ে যায় তাহলে ডিডাব্লিউ যেটা কাজ কোনো হবে না, তাহলে যতটুকু তাপ দিছে ততটুকুই সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এইভাবে আমরা ম্যাথ গুলো করতে পারি, এই টাইপের ম্যাথ গুলো আমাদের আসে। এবার আসো রুদ্রতাপীয় প্রক্রিয়ায়। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোনটির আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান হয় না, এইভাবে আমাদের আসতে পারে। এরপর রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সমীকরণটি কেমন হয়, এরকম কোশ্চেন আসতে পারে। এই যে আমাদের সমীকরণটা গাণিতিক সমীকরণ, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এবার রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে সিস্টেম উষ্ণ হয়, এক্ষেত্রে বাইরে থেকে সব সরবরাহ করে কাজ সম্পন্ন করতে হয়, তাহলে তখন আমাদের সমীকরণটা কেমন হবে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। জিনিসগুলো এইভাবে আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ধ্রুবায়তন প্রক্রিয়া। ধ্রুবায়তন প্রক্রিয়ায় কৃতকাজ কত হয়, শূন্য হয়। তাহলে এইটা আমাদের পরীক্ষায় আসতে পারে যে ধ্রুবায়তন পরীক্ষায় তাহলে আমাদের সমীকরণটা কি হবে। ধ্রুবায়তন পরীক্ষায় ডি কিউ তাহলে কি হয়ে যাবে, ডিউ প্লাস ডিডাব্লিউ। কৃতকাজ যেহেতু জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সম্পূর্ণ ও শক্তিটাই কি হয়ে যাবে, সম্পূর্ণ তাপটাই অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই ধ্রুব আয়তন প্রক্রিয়ার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর থেকে আমাদের এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের আহ সরলরেখাটা এক্স অক্ষের সাথে আমাদের সরলরেখাটা কেমন হবে, এরকম সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যাবে, এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এই জিনিসটার থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে এখানে। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে। এই যে যা যা আমরা পড়লাম সেগুলো একবারে এখানে চারটা সুন্দর করে বলা আছে, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, কোনটার ক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ চাপ এবং আয়তনের পরিবর্তন কেমন সমান, এভাবে আসতে পারে। সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ কত, শূন্য। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ কত হবে, যা সমষ্ণ প্রক্রিয়া যেহেতু অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, কৃতকাজ তাপ শক্তির সমান হবে, সম্পূর্ণটাই কৃতকাজে পরিণত হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কেমন হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আর এই টাইপের ছোট ছোট ম্যাথ, এগুলো তো আমি বলছি খুবই ইম্পর্টেন্ট, এগুলাতে আমাদের কোশ্চেন আসতে পারে। এবার আসলে তাপীয় সিস্টেম। তাপীয় সিস্টেমের ক্ষেত্রে ওই যে আমি আগেই বলছিলাম তাপগতীয় স্থানাঙ্কের উপর ভিত্তি করে তাপীয় সিস্টেম করা হয়। পরীক্ষায় আসতে পারে কয় ধরনের তাপীয় সিস্টেম আছে, তাপীয় সিস্টেম হচ্ছে আমাদের তিন ধরনের, উন্মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন। এইবার কোয়েশ্চেন আসতে পারে এই সংজ্ঞা থেকে যে আমাদের দেখা গেল যেরকম বলে দিল যে আমাদের আহ কোন সিস্টেমে ভর এবং শক্তি উভয় বিনিময় হয়, উন্মুক্ত সিস্টেম। কোন সিস্টেমে শুধু শক্তি বিনিময় হয়, বদ্ধ সিস্টেম। কোন সিস্টেমে কোনোটাই বিনিময় হয় না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো গেল।
এইভাবে আসো আমাদের বসতে পারে তাপগতীয় সিস্টেমের বিভিন্ন তাপীয় পরিবর্তন কয় ধরনের হয়। তার মানে এই তাপীয় পরিবর্তন কয় প্রকার? 4 প্রকার: সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমচাপ। ঠিক না? এখান থেকে খুব 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 বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে সমষ্ণ আর রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্যগুলা। বিশেষ করে এই যে সমষ্ণ প্রক্রিয়া, এই সমষ্ণ প্রক্রিয়ার যে লেখচিত্রটা, এটাকে কি লেখ বলা হয়? বলা হয় সমষ্ণ বা আইসোথার্মাল লেখ। এই টাইপের কোশ্চেন আসতে পারে। এক্ষেত্রে আমাদের কোন সূত্র মেনে চলে? বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তার মানে পিভি সমান সমান ধ্রুবক, এই জিনিসটা তারা মেনে চলে। তার মানে এই হচ্ছে আমাদের কোন সূত্র মেনে চলে। এই জিনিসগুলো বয়েলের সূত্রটা সে মেনে চলতেছে। এরপরে হচ্ছে আমাদের সমষ্ণ পরিবর্তনের শর্ত নয় কোনটি, বা নিচের কোনটি সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে সত্য বা সঠিক, বা নিচের কোনটি সমষ্ণ পরিবর্তনের শর্ত নয়, এভাবে দিয়ে দিতে পারে। এই যে আমাদের বলে দিতে পারে সুপরিবাহী পাত্রের জায়গায় কুপরিবাহী বলে দিতে পারে, ধীরে ধীরে সংগঠিত হওয়ার জায়গায় দ্রুত সংগঠিত হয় বলে দিতে পারে, তাপ ধারণ ক্ষমতা উচ্চর জায়গায় নিম্ন বলে দিতে পারে। এইখানে এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এই বৈশিষ্ট্যের ক্ষেত্রেও সেম। ধীর প্রক্রিয়া, এক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে, বলে দিবে তাপ স্থির। এটা একটা ভুল তথ্য। কোন সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে, তার মানে পিভি সমান ধ্রুবক, এইটা বলতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন হচ্ছে সমষ্ণ লেখ কেমন খাড়া? কম খাড়া। রুদ্ধতাপীয় লেখ অধিক খাড়া। তাহলে এইরকম ভাবে কোশ্চেন আমাদের এইসব জায়গা থেকে আসতে পারে। ঠিক আছে? তাহলে এগুলা গেল। এরপরে আসো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তন। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে দেখো, সে কি সমীকরণ মেনে চলে? সে পিভি টু দি পাওয়ার গামা সমীকরণ মেনে চলে। আবার টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এই সমীকরণটা মেনে চলে। তার মানে সে কিন্তু বয়েলের সূত্র মানতেছে না। এক্ষেত্রে আমাদের যে লেখচিত্রটা হয় সেটাতে বলা রুদ্ধতাপীয় লেখ বা অ্যাডিয়াবেটিক কার্ভ। ইংলিশটা একটু আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় চলে আসতে পারে। রুদ্ধতাপীয় ক্ষেত্রে এই যে শর্ত সমূহ, এগুলা খুবই ইম্পর্টেন্ট। শর্ত সমূহ, পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ, এক্ষেত্রে আমাদের পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি শর্ত নয়, বা নিচের কোনটি এর ক্ষেত্রে সত্য নয়। যেরকম কুপরিবাহী পাত্রের দরকার হয়, দেখা গেল লিখে দিল সুপরিবাহী পাত্র। তাপগ্রাহিতা কম, সেখানে বলে দিল বেশি। তাহলে এখানে চাপ খুব দ্রুত সংগঠিত হয়, চাপের পরিবর্তন সেটা বলে ধীরে ধীরে তো পরিবর্তন হয়। এই যে এটা দ্রুত প্রক্রিয়া, এখান থেকে পরীক্ষা এড়িয়েও আসছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই যে রুদ্ধতাপীয় লেখক ক্ষেত্রে অধিক খাড়া, এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষা চলে আসে। কোন লেখটি অধিক খাড়া, এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে এই জিনিসগুলো গেল। এবার আসো আমাদের এই যে একটু আগেই দেখে আসছি আমরা, এরা কোন সমীকরণ মেনে চললে রুদ্ধতাপীয় পরিবর্তনে কোন সমীকরণটি সঠিক, এইভাবে কোশ্চেন আসতে পারে। অথবা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটি কেমন, এইভাবে পরীক্ষায় আসতে পারে কোশ্চেন। টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান ধ্রুবক, এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। এরপরে আমাদের কোশ্চেন আসতে পারে এই যে আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আদর্শ গ্যাসের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোনটা। এই যে এই রকম ভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এইটা। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের জানতে পারলাম। এরপরে আসো আমাদের নেক্সট যে টপিকটা, মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে কোশ্চেন কি আসতে পারে? মোলার আপেক্ষিক তাপের একক কি? তাপের একক যেহেতু জুল। দেখো, মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমাদের মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা যাচ্ছি জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একক, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। এই জিনিস তাপ দেখে আমরা সুন্দর করে দিয়ে দিলাম যে এরকম, হ্যাঁ এটার একক জুল, তা হবে না। তাপের একক জুল, কিন্তু মোলার আপেক্ষিক তাপের একক জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের আসতে পারে। কয় ধরনের মোলার আপেক্ষিক তাপ আছে? 2 ধরনের, এটা আমাদের জানি। স্থির চাপে আর স্থির আয়তনে। এখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা জানলাম। এরপরে স্থির আপেক্ষিক চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার ইকুয়েশনটা জাস্ট আমরা জেনে রাখবো। আসার পরে চান্স খুবই কম, কিন্তু আসতে পারে কি এই যে এই দুইটার মধ্যে সম্পর্ক, যে সিপি প্লাস সিভি মাইনাস ইকুয়ালস টু আর, এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। অথবা এইটার গুরুত্ব কোনটা, সেখান থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে যে গামা এর মানের বিভিন্নতা। গামা এর মান কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। এই যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস সিভি কত। তাহলে সিভি জানতে পারলে তুমি জানো যেরকম সিপি প্লাস সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাহলে এইখান থেকে তুমি হচ্ছে সিভি যদি জেনে যাও, তাহলে তুমি সিপির মানও জেনে যেতে পারবা। সেই দুইটা যদি জেনে যাও তুমি শুধু শুধু সোজাসুজি গামার মান বের করে ফেলতে পারবা। কিন্তু আমাদের গামার মানটা মনে রাখতে হবে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.767, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.40,
বহুপারমাণবিকের ক্ষেত্রে 1.33। এগুলো আমাদের পরীক্ষায় আসে, যে বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত। এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসে। আবার আমাদের পরীক্ষায় কি চলে আসে, বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের সিভি এর মান কত, এই জিনিসটা, সিপি এর মান কত, এই জিনিসটা যে কোনো একটা মনে রাখলে বাকিটা কিন্তু অটোমেটিক এই সূত্রে, এই সূত্রটাতে যদি তুমি বসায় দাও তাহলে তুমি কিন্তু পেয়ে যাবা। তাহলে আমাদের এই জিনিসগুলো থেকে, এইখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এরপরে আমাদের দেখো, এই যে আমাদের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি দেখা যায় যেরকম দুই ধরনের শক্তির যোগফল, অভ্যন্তরীণ শক্তি কোনটির যোগফলের সমান, এটা এরকম ভাবে বলতে পারে গতিশক্তি আর আসলে স্থিতিশক্তি বা বিভব শক্তি, এই দুইটার যোগফলের সমান হবে, তাই না? তাহলে এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, আসার চান্স খুবই কম যদিও। তাহলে এইখান থেকে এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসলো। এরপর আসো আমাদের যে, আমাদের যে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমাদের যে সম্পর্কটা আছে ডিকিউ, এই ডিকিউ সমান সমান সিভিডিটি। এইখান থেকে আমরা পরবর্তীতে বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভরশীল? অভ্যন্তরীণ শক্তি সমান সমান এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই না? ডিউ ইকুয়ালস টু সিভিডিটি আমরা এইভাবে জানি, আমরা হচ্ছে জানি কি ডিইউ ইকুয়ালস টু সিভিডিটি। তো এখান থেকে মোলার আপেক্ষিক তাপ যদি কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে আমরা জানি কি এটা আসলে কিসের উপর নির্ভরশীল, তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভরশীল। তাহলে এই জিনিসটা থেকে আমরা বলতে পারলাম এখান থেকে পরীক্ষা আসতে পারে অভ্যন্তরীণ শক্তি কোনটির উপর নির্ভর করে, এইভাবে পরীক্ষায় আসতে পারে, তাই না? তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এরপর নিচের এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় যেহেতু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তার মানে ডিকিউ হচ্ছে আমাদের আহ তাপ যা দিচ্ছে তা পুরোটাই ফেরত আসতেছে, তার মানে ডিকিউ জিরো হয়ে যাচ্ছে, তার মানে বস্তুর অভ্যন্তরীণ পরিবর্তী শক্তির পরিবর্তন কত, শূন্য হয়ে যাচ্ছে। যেরকম আমরা যদি এটারে বলি এইভাবে, যে আমাদের ডিকিউ ডিকিউ জিরো হয়ে যাচ্ছে, যেহেতু কারণ যতটুকু তাপ তুমি দিচ্ছ ততটুকু তাপই তুমি ফেরত পেয়ে যাচ্ছ প্রত্যাবর্তী প্রক্রিয়ায়। তাহলে এক্ষেত্রে তোমার ডিকিউ সমান সমান কি হয়ে যাচ্ছে, ডিকিউ ইকুয়ালস টু আমাদের ডিইউ ছিল আয়তন স্থির থাকলে, তাহলে এই যে আমাদের আয়তন স্থির থাকলে যেহেতু জিরো ছিল, তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ হলে, ডিকিউ যেহেতু জিরো, তাহলে আমাদের ডিইউ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যেরকম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কেমন হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে এখান থেকে দেখো আমাদের নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা। প্রথম সূত্রের সীমাবদ্ধতা কি, এখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, কিন্তু যদিও আসলে আসার সম্ভাবনা এখান থেকে কম। কারণ আমরা জানি উষ্ণ বস্তু তাপ শীতল, উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুতে যায়, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছে। কিন্তু শীতল বস্তু থেকে তাপ আসা, এটা আসলে আমাদের এই আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কোনো কিছু বলা হয় নাই, ঠিক আছে? এরপর হচ্ছে কোন সিস্টেমে প্রযুক্ত তাপের কিছু অংশ কাজে পরিণত হয়, কিন্তু পুরোটাই কাজে পরিণত হবে কিনা বা হতে পারে না কিনা, এগুলা নিয়ে কিন্তু প্রথম সূত্রে কিছু বলা নাই। তাহলে সেই জিনিসগুলা থেকে আমাদের এই জিনিসগুলা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা সীমাবদ্ধতা, সেই জন্য আসছে দ্বিতীয় সূত্র। এই যে দ্বিতীয় সূত্র, এখান থেকে প্রথম কথা হচ্ছে বিজ্ঞানীদের নাম। এখান থেকে বিজ্ঞানীদের নাম আমাদের প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, যে বিজ্ঞানী সাদি কার্নো কি সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যে তাপগতিকে সম্পূর্ণরূপে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না, এটা কে বলছিল? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী সাদি কার্নো বলছিল। এভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। অথবা আমাদের এই বিজ্ঞানী ক্লসিয়াস, তার বিবৃতি কোনটা, এইভাবে পরীক্ষায় আসতে পারে। যেরকম এই একটা বিবৃতি তুলে দিল, বিবৃতি তুলে দিয়ে বললো যে নিচের কোনটি, নিচের বিবৃতিটি কার, ক্লসিয়াসের নাকি কেলভিনের, এইভাবে দিয়ে দিতে পারে। এরপরে হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের আছে, এই প্ল্যাঙ্কেরটা এরকম ভাবে দিয়ে তুলে দিয়ে বলতে পারে বিবৃতি কার। এবারে কার্নোটা বিবৃতি তুলে দিয়ে বলতে পারে কার্নোর বিবৃতি কার। এগুলো আমরা পড়ছিলাম, তাই না? ক্লাসের বাইরে কার্যকে পাই, এইভাবে আমরা মনে রাখছিলাম। এরপরে দেখো এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তাপগতিবিদ্যার কোন সূত্রের মূল বক্তব্য কোনটি, বলতে পারে শূন্যতম সূত্রের মূল বক্তব্য কোনটি, তাপমাত্রা। এরপরে হচ্ছে আমাদের প্রথম সূত্রের মূল বক্তব্য কোনটি, অভ্যন্তরীণ শক্তি। দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য কোনটি, এন্ট্রপি। এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আসে আমাদের প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদের যে জিনিসটা পরীক্ষায় মেনলি আসবে, সেটা হচ্ছে এদের উদাহরণের থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, শর্তগুলা, যে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে কোন ফলাফল গুলো থাকবে না,
এই যে অস্থিতিস্থাপকতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টেরেসিস, এগুলো হচ্ছে অবক্ষয়ী ফলাফল। অবক্ষয়ী ফলাফল থাকে না। অপদস্থ দিয়ে আমরা মনে রাখছিলাম না অপ্রত্যাবর্তী প্রক্রিয়াগুলা, তার উল্টাটা হচ্ছে প্রত্যাবর্তী। তাহলে এইভাবে আমরা হচ্ছে মনে রাখছিলাম। তাহলে এইগুলা হচ্ছে অবক্ষয়ী ফলাফল, যেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া থাকে না। শর্তগুলা কি কি এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, যেরকম খুব ধীরে ধীরে সংঘটিত হয়, এক্ষেত্রে অপচয় কোনো সৃষ্টি হয় না, কোনো অপচয় থাকে না, অপচয় ফলাফল গুলো থাকে না। এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তো অপচয় ফলাফল কোনটি, এইভাবেও পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, উদাহরণ থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে। একটা সিনারিও দিল, খুব ধীরে ধীরে সংগঠিত সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে কোন ধরনের প্রক্রিয়ার মধ্যে পড়বে, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী, এরকম ভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। অপ্রত্যাবর্তী অথবা প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ নয় কোনটি, এইভাবে আসতে পারে। উদাহরণ কোনটি, এইভাবে আসতে পারে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে সেম জিনিস, বৈশিষ্ট্য আসতে পারে। কোন ক্ষেত্রে অপ্রত্যাবর্তী, এটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়, এটাতে হচ্ছে অবক্ষয়ী ফলাফল থাকে, প্রাথমিক অবস্থায় ফিরে আসে না, তাই না? এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া। এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা পাইলাম। উদাহরণ থেকে আমাদের কোশ্চেন আসতে পারে যে বৈদ্যুতিক রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ, এটা কোন ধরনের প্রক্রিয়া? অথবা নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ? বন্দুক হতে গুলি ছোড়া, এটা কোন ধরনের প্রক্রিয়া? অথবা উদাহরণ কোনটা, সেখান থেকে এখানে অপশন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই যে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে তুলনা, কোনটা ধীরে হয়, কোনটা দ্রুত হয়, এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, আর কোনটা স্বতঃস্ফূর্ত একমুখী, সেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এরপরে আমাদের পরীক্ষায় এরপরে কি আসতে পারে? আদর্শ ইঞ্জিন কে তৈরি করছে? কার্নো, বিজ্ঞানী কার্নো। কেন আদর্শ ইঞ্জিন? কারণ এটা কর্মদক্ষতা কত? 100%। এইভাবে আমাদের, তার মানে কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা কত, এই জিনিসটা আমাদের বলতে পারে। কার্নো ইঞ্জিন কয়টা স্তরে কাজ সম্পন্ন করে? 4টা স্তরে কাজ সম্পন্ন করে। এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কার্নো ইঞ্জিন থেকে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। কার্নো ইঞ্জিনের যে 4টা চক্র আছে, সেই 4টা চক্র থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে যে কোন চক্রে কোন ধাপে কি প্রক্রিয়া সংগঠিত হয়, কখন দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে কি হয়, সমষ্ণ প্রসারণ হয়। দ্বিতীয় ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ হয়। এরপরে এইভাবে হচ্ছে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এইভাবে আমাদের এই ঘটনাগুলো ঘটতে থাকে, প্রত্যেকটা ধাপ ধাপ। তাহলে এই জিনিসগুলো কোন ধাপে কোন ঘটনা সংঘটিত হয়, এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। প্রথম ধাপে কোনটি সংঘটিত হয়? সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন। এভাবে আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এবার হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের থেকে খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সংজ্ঞা চলে আসতে পারে যে আহ, যে ইঞ্জিন দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কি বলা হয়? তাপ ইঞ্জিন, যান্ত্রিক ইঞ্জিন, এরকম। তুমি দেখে মনে হবে যান্ত্রিক শক্তিতে যেহেতু রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক ইঞ্জিন দিয়ে দিলা, এরকম না। তাহলে এরপরে তাপ ইঞ্জিনের উদাহরণ কোনগুলা? বাষ্পীয়, পেট্রোল, ডিজেল ইঞ্জিন। কোনটার দক্ষতা কেমন ক্লাসে পড়ানো হয়েছে, এই জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই জিনিসগুলো, এই যে আমাদের যে ইঞ্জিনের তাপের পরিমাণ যত বেশি কাজে পরিণত করতে পারে, তার দক্ষতা তত বেশি। এই জন্য বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। আমি ক্লাসে তোমাদের পড়াইছিলাম বার্থডে পার্টি, বার্থডে পার্টি। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি বাষ্পীয় ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, আর হচ্ছে পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ডিজেল ইঞ্জিন, তারপর হচ্ছে আমাদের এই বাষ্পীয় ইঞ্জিন। এইভাবে আমরা পড়ছিলাম। তাহলে এই জিনিসগুলো আমরা পারি। এরপরে আসো আমাদের এই যে বিভিন্ন ধরনের তাপ ইঞ্জিন গুলো আছে, তাপ ইঞ্জিন গুলোর ক্ষেত্রে এই তাপ ইঞ্জিনের দক্ষতাটা কিসের উপর নির্ভর করে, বা কর্মদক্ষতার সমীকরণ কোনটা, এইটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এইখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ চলে আসতে পারে। এরপর আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাস্তবে একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত হইতে পারে, সেই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা তাপ ইঞ্জিন, একটা তাপ ইঞ্জিনের দক্ষতা কেমন হতে পারে, এটা হচ্ছে 30%। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। কোন বা একটা তাপ ইঞ্জিনের তার দক্ষতা কত পার্সেন্ট, এভাবে পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো গেল। এরপরে আমাদের কোন ক্ষেত্রে কর্মদক্ষতা 100% হতে পারে, সেটা কি? আমরা এই যে দেখলাম যেরকম পরম শূন্য তাপমাত্রায় সেটা সম্ভব। তাহলে এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসতে পারে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে এই যে নিচের এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে এই আমাদের ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভর করে? উৎস তাপগ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক না? তাহলে প্রত্যাগামী
যে কোনো দুটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কার্যরত সকল প্রত্যাগামী ইঞ্জিনের কর্মদক্ষতা কেমন হয়, সমান হয়, এই টাইপের কোশ্চেন আসতে পারে। কখনো এটা কত হইতে পারবে না, 100% হইতে পারবে না কার্নো ইঞ্জিন ছাড়া। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই যে এই টাইপের ছোট ছোট ম্যাথ যেগুলো আছে, এখান থেকে আমাদের ম্যাথ গুলা দিয়ে দিতে পারে। তাহলে এই জিনিসগুলো 70% তাপ বর্জন করে ইঞ্জিনের কর্মদক্ষতা কত, তার মানে সে 70%, 100% তাপ নিয়ে 70% যদি বর্জন করে, তাহলে হচ্ছে কাজে লাগাইছে কত, 30%। তাহলে তার কর্মদক্ষতা কত হচ্ছে, 30%। সহজ সোজাসুজি আমরা মুখে মুখে এই ম্যাথ গুলো করে ফেলতে পারি। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আমাদের যদি পরীক্ষায় আসে। এরপরে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে রেফ্রিজারেটর, যেটা আমরা যে তাপ ইঞ্জিন পড়ছিলাম সেটার উল্টা কাজ করে। যেরকম এই এই যে প্রক্রিয়াটা, হিমায়ন কি সেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, যে কোন যে প্রক্রিয়ায় আবদ্ধ কোনো স্থান থেকে বস্তু সিস্টেমে তাপ অপসারণ করে তার পরিপাশের তাপমাত্রা অপেক্ষা কম থাকে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, হিমায়ন। ঠিক আছে, অপশনে হিমায়কও দিয়ে দিতে পারে, তুমি হিমায়ক দাগায় ফেললা না, হিমায়ক যে এই কাজটা করে, আর হিমায়ন হচ্ছে এই প্রক্রিয়াটা। ঠিক আছে, আর বলতে পারে তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র কোনটা, এই রেফ্রিজারেটর, এইভাবে কোশ্চেন আসতে পারে। রেফ্রিজারেটর যান্ত্রিক কাজ কি করে, এইভাবে কোশ্চেন আসতে পারে। কম্প্রেসর যান্ত্রিক কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে। আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ, অপসারিত তাপ ডিভাইডেড বাই সরবরাহকৃত তাপ। এখান থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে, রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ 2 থেকে 6-এর মধ্যে থাকে, এটা পরীক্ষায় আসে আমাদের। রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ কত, এটা হচ্ছে 2 থেকে 6-এর মধ্যে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আসো এই যে তাপ ইঞ্জিন আর রেফ্রিজারেটরের মূলনীতি, এখান থেকে আমাদের পরীক্ষায় আসার চান্স খুব একটা নাই। তারপর আমাদের যদি পরীক্ষায় আসে, সেই জন্য একটু আমরা জাস্ট এটা দেখে রাখবো। এরপরে হচ্ছে আমাদের এনট্রপি। এনট্রপি কি, বিশৃঙ্খলা। তো এইখান থেকে কোশ্চেন আসতে পারে, কোন সিস্টেমের বিশৃঙ্খলার সূচক পরিমাপকে কি বলে, এন্ট্রপি, এন্ট্রপি বলে। ঠিক আছে, তাহলে আমাদের এই এন্ট্রপির নামকরণ, নাম কে দিছেন, বিজ্ঞানী ক্লসিয়াস দিছে। বিজ্ঞানী ক্লসিয়াস এই আমাদের তাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা স্থির থাকে সেটার নাম দিছে কি, এন্ট্রপি। এটা আর পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটি স্থির থাকে তার নাম কি, এন্ট্রপি। এভাবে আসতে পারে, এন্ট্রপির নাম দেন কোন বিজ্ঞানী, ক্লসিয়াস। এভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের, অথবা বলতে পারে তাপীয় জড়তা, তাপীয় জড়তা কোনটি, এন্ট্রপি। এভাবে পরীক্ষায় আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর থেকে আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে আমাদের দেখো এরপরে হচ্ছে আমাদের এন্ট্রপির ক্ষেত্রে, এন্ট্রপির যে সমীকরণ, এই সমীকরণ থেকে পরীক্ষার কোশ্চেন আসতে পারে। এইখান থেকে আমাদের পরীক্ষার কোশ্চেন আসতে পারে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কেমন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কেমন, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি কেমন, এইভাবে পরীক্ষার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে টি এর একক দেখো, এই যে আমাদের এন্ট্রপির একক কি, জুল পার কেলভিন, এটা পরীক্ষায় চলে আসতে পারে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর দেখো এন্ট্রপির তাৎপর্য। এনট্রপির তাৎপর্য থেকে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। তার মানে তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে কোনটি, এটা হচ্ছে আমাদের এনট্রপি নির্দেশ করতে পারে। তারপরে হচ্ছে আমাদের এনট্রপি বৃদ্ধি পেলে কি হবে, শৃঙ্খল বস্তু শৃঙ্খল থেকে বিশৃঙ্খল হয়ে যাবে, এই জিনিসগুলা। এরপরে তাপমাত্রাকে চাপের না, তাপমাত্রা চাপের নয় এনট্রপিকে অনুভব করা যায় না। পরীক্ষা করে আসবে নিচের কোনটি এনট্রপি তাৎপর্য নয়, এই তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায়, এভাবে বলে দিবে কোশ্চেনে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো থেকে এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা পারলাম। এই যে দেখো, আমাদের বিশ্বজগতের অধিকাংশ প্রক্রিয়া হচ্ছে এন্ট্রপি, অপত্যগতি প্রক্রিয়া, যেটার কারণে বিশ্বজগতে এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরীক্ষায় এন্ট্রপি সম্পর্কে কোনটি সঠিক নয় দিয়ে দিয়ে দিতে পারে এন্ট্রপি স্থির আছে অথবা হ্রাস পাচ্ছে, এভাবে কোশ্চেন করতে পারে। এরপর আমাদের অপত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কেমন হয়, বৃদ্ধি পায়, এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। আবার এখান থেকে এইটা, এই লাইনটা চলে আসতে পারে যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কেমন থাকে, এন্ট্রপি স্থির থাকে, বা এন্ট্রপির পরিবর্তন কত, এন্ট্রপির পরিবর্তন হচ্ছে শূন্য। এই যে তার আগের লাইনটাই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন, আমরা ক্লাসে পড়াই দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো থেকে এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে এইখান থেকে এই জিনিসগুলো আমরা পারলাম। এরপরে আমাদের আছে হচ্ছে গাণিতিক যে সূত্রাবলী, এই সূত্রাবলী আমাদের মনে রাখতে হবে। মানে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে, বা হচ্ছে শুধু আমাদের ইকুয়েশনও যদি দিয়ে দেয়, অথবা যদি আমাদের জন্য ম্যাথ দিয়ে দেয়, এই জিনিসগুলো থেকে সহজ ম্যাথ পারবো আমরা ইনশাল্লাহ। তাহলে দেখো এই জিনিসগুলো তো পাইলামই। এরপরে আমাদের এই চ্যাপ্টারের শেষে একেবারে লাস্টে যে গুরুত্বপূর্ণ যে বিষয়াবলী, বহু নির্বাচনী প্রশ্নের জন্য
প্রয়োজনীয় বিষয়াবলীর সারসংক্ষেপ, এখান থেকে যা যা একটু আগে আমরা পড়ে আসছি, যে জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিয়ে আমরা পড়ছি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতেই হবে। ঠিক আছে। আর এখানে একটা জিনিস যে কনফিউশন আছে, আমাদের প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে। তো আসলে আমরা তো কারেক্ট অ্যান্সারটা তো আসলে জানি যে প্লাজমা অবস্থায় এন্ট্রপি একটু বেশি থাকে, আসলে কম থাকার কথা না। তো যাই হোক, তারপরে হচ্ছে কঠিন অবস্থায় আমাদের কম থাকে, প্লাজমা অবস্থায় আমাদের এন্ট্রপি বেশি থাকে। ঠিক আছে। তো এই জিনিসটা এখন আসলে পরীক্ষায় বইয়ে যেহেতু এরকম ভাবে দিয়ে দিছে, আসলে বইয়ের থেকে যদি ডাইরেক্ট এরকম ভাবে লাইন তুলে দেয় যে প্লাজমা অবস্থায় এন্ট্রপি কেমন থাকে, কেমন থাকে, অথবা কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে, যেহেতু বইয়ে কঠিনের কথা ওইরকম ভাবে বলা নাই, এখানে ডাইরেক্ট বলে দিছে, এই জিনিসটা একটু অ্যান্সার করার সময় একটু চিন্তা করে অ্যান্সার করো। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোর থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো যেহেতু আমাদের মনে রাখতে হবে, আমাদের কাজ হচ্ছে বারবার এগুলো রিভিশন দেওয়া, বারবার এই জিনিসগুলো ভালোভাবে পড়া। তো দেখো, দেখতে দেখতে আমরা তাপগতিবিদ্যার দাগানো বইয়ের লাস্টে চলে আসলাম। তাহলে আমাদের এই জিনিসগুলো সবাই ভালোভাবে পড়বা, ভালোভাবে মনোযোগ আমাদের এই লাইনগুলোকে মনে রাখার চেষ্টা করবা বুঝে বুঝে। তাহলে দেখবা যে এরকম ইনশাল্লাহ পরীক্ষায় ভালো হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।